পরীক্ষার হলের একটা খুব পরিচিত দুঃস্বপ্নের কথা। একটু কল্পনা করা যাক। হুম সিএ স্টুডেন্টদের জন্য তো এরকম দুঃস্বপ্ন রোজকার ব্যাপার। একদম তাই। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, আর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে ক্যালকুলেটরে একটা জটিল হিসাব মেলাচ্ছেন। ধরুন গুডউইল বা সুনাম অবলোপনের হিসাব করছেন। আর তার সাথে ওই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বের করার ঝক্কি তো আছেই। হ্যাঁ, রাইট। মানে অধিগ্রহণের পর থেকে বিক্রি পর্যন্ত সাবসিডিয়ারি কোম্পানির মুনাফার পাই টু পাই হিসাব মেলাচ্ছেন। আর টানা ২০ মিনিট এই হাড়ভাঙা খাটুনির পর হঠাৎ তার চোখ গেল প্রশ্নপত্রের ৩ নম্বর অনুচ্ছেদে। ও আচ্ছা, তখন কি হলো? তখন তিনি বুঝতে পারলেন যে এতক্ষণ ধরে তিনি যে চূড়ান্ত উত্তরটা হন্যে হয়ে খুঁজছিলেন, সেটা ওই অনুচ্ছেদের ভেতরেই পরীক্ষক একেবারে স্পষ্ট অক্ষরে লিখে রেখেছেন। মানে পুরো খাটুনিটাই জলে গেল আর কি। এই আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটি চরম ফাঁদ নিয়েই আলোচনা করতে যাচ্ছি। আমাদের সামনে সোর্স মেটেরিয়াল হিসেবে রয়েছে গিল গ্রুপ বা দ্য গিল গ্রুপ নামক একটা সেলফ টেস্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো বেশ ট্রিকি হয়। একদম। তো আমাদের লক্ষ্য শুধু উত্তর বলে দেওয়া নয়, একজন সিএ শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে আমরা এই অ্যাকাউন্টিং রহস্যের সমাধান করব, আর এর গভীরে থাকা প্রতিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা পিছনের যুক্তিগুলোকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। দারুণ একটা বিষয়। অ্যাকাউন্টিংয়ের এই ধরনের প্রশ্নগুলোকে আসলে ডায়াগনস্টিক মাডি ওয়াটার্স বলা যেতে পারে, মানে ইচ্ছাকৃতভাবে ঘোলাটে করে রাখা একটা পরিস্থিতি আর কি। ইচ্ছাকৃতভাবে ঘোলাটে। হ্যাঁ, কারণ পরীক্ষকরা খুব ভালো করেই জানেন যে সিএ শিক্ষার্থীদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা হয় যেন তারা যে কোনো সংখ্যা দেখলেই সেটাকে কোনো না কোনো সমীকরণে ফেলার চেষ্টা করে। রাইট। ক্যালকুলেটর দেখলেই হাত নিষ্পিস করে। একদম তাই। এখানে পরীক্ষকের মূল উদ্দেশ্য শুধু এটা দেখা নয় যে কে কত ভালো অঙ্ক কষতে পারে, বরং বিশাল তথ্যের পাহাড় থেকে কোন তথ্যটি প্রাসঙ্গিক আর কোনটি স্রেফ বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে সেটা আলাদা করার তীক্ষ্ণ দৃষ্টি কারো আছে কিনা সেটাই তারা দেখতে চান। খুব সুন্দর বলেছেন। আর এই দক্ষতাটি সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়ে গ্রুপ অ্যাকাউন্টিং বা সমন্বিত হিসাবের ক্ষেত্রে। বিশেষ করে যখন কোনো সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানির মালিকানা বিক্রি করে দেওয়া হয় বা ডিসপোজাল হয়। রাইট। তো গিল গ্রুপের যে কেস স্টাডি আমাদের হাতে রয়েছে, আমি সরাসরি সোর্স থেকে বাক্যটা পড়ছি। এখানে বলা হয়েছে দ্য গিল গ্রুপ ডিসপোজড অফ দ্য ফলোয়িং পার্টওয়ে থ্রু দ্য রিপোর্টিং পিরিয়ড। মানে রিপোর্টিং পিরিয়ডের মাঝামাঝি তারা বিক্রি করেছে। হ্যাঁ, এই পার্টওয়ে কথাটাই কিন্তু এখানে আসল। ঠিক। তো আমি বাকিটা পড়ি। বলা হচ্ছে টুবা লিমিটেড, যেটা একটা 100% সাবসিডিয়ারি, সেটা বিক্রি করা হয়েছে ১,৫০,০০০ কারেন্সি ইউনিটে বা সিইউতে। আর ড্র্যাম লিমিটেড, যার মালিকানা 55%, সেটা বিক্রি হয়েছে ৭০,০০০ সিইউতে। দুটো আলাদা রকম সাবসিডিয়ারি। হ্যাঁ। এখন আমার একটা ব্রেনস্টর্মিং প্রশ্ন আছে। এই যে পার্টওয়ে থ্রু দ্য রিপোর্টিং পিরিয়ড বা বছরের মাঝপথে বিক্রি করার কথা বলা হলো, এই ছোট তথ্যটি পুরো হিসাবের কাঠামোতে আসলে কতটা প্রভাব ফেলে? এটি কাঠামোগতভাবে অত্যন্ত গভীর একটি বিষয়। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা IFRS 10 অনুযায়ী গ্রুপ অ্যাকাউন্টিংয়ের পুরো ভিত্তিটাই তো দাঁড়িয়ে আছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ওপর, তাই না? হ্যাঁ, কন্ট্রোল তো থাকতেই হবে। তো যখন বলা হয় বছরের মাঝপথে, তার মানে হলো বছরের একটা নির্দিষ্ট দিন পর্যন্ত মূল কোম্পানির ওই সাবসিডিয়ারিগুলোর ওপর নিয়ন্ত্রণ ছিল। ও, বুঝতে পেরেছি। মানে ধরা যাক কোম্পানির আর্থিক বছর শুরু হয় ১ জানুয়ারি আর শেষ হয় ৩১ ডিসেম্বর। ঠিক ধরেছেন। এখন সাবসিডিয়ারিগুলিকে যদি ৩০ জুন বিক্রি করা হয়, তার অর্থ হল প্রথম ৬ মাসের জন্য পেরেন্ট কোম্পানিকে ওই সাবসিডিয়ারির প্রতিটি আয় এবং ব্যয় নিজেদের কনসলিডেটেড স্টেটমেন্ট বা সমন্বিত বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। মানে বিক্রি করে দিয়েছি মানেই সব দায়িত্ব শেষ হয়ে গেল, এমনটা নয়। একদমই না। বিক্রির তারিখের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যে মুনাফা বা লোকসান হয়েছে তার কাট অফ বা বিভাজন রেখা টানাটা যে কোনো হিসাববিদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। সত্যি একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এবার টুবা আর ড্রাম লিমিটেডের মালিকানার শতাংশের দিকে একটু নজর দেয়া যাক। টুবা লিমিটেড হল 100% সাবসিডিয়ারি, মানে সম্পূর্ণ নিজেদের। কিন্তু ড্রাম লিমিটেডের ক্ষেত্রে মালিকানা হল 55%। এই পার্থক্যের কারণে হিসাবটা ঠিক কিভাবে বদলে যায়? 100% সাবসিডিয়ারির ক্ষেত্রে বিক্রি করাটা
তুলনামূলকভাবে অনেকটাই সরল, কারণ সেখানে কোম্পানির সমস্ত সম্পদ এবং দায়ের একমাত্র মালিক প্যারেন্ট কোম্পানি নিজেই। পুরো টাকাটাই নিজের পকেটে ঢুকবে। কিন্তু যখনই মালিকানা 55% হয়, তখনই সেখানে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআইয়ের বিষয়টি যুক্ত হয়, মানে কোম্পানির ৪৫% নিয়ন্ত্রণ বাইরের অংশীদারদের হাতে। রাইট, বাইরের মানুষ আছে এখানে। হ্যাঁ, তো যখন এমন একটি কোম্পানি বিক্রি করা হয়, তখন শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির অংশ হিসাব করলে তো চলবে না। পুরো কোম্পানির নিট সম্পদ থেকে বাইরের অংশীদারদের ওই ৪৫% অধিকারকে আলাদা করে হিসাব থেকে বাদ দিতে হবে। একেই অ্যাকাউন্টিংয়ের ভাষায় ডিরেকগনিশন বলা হয়। আচ্ছা, এখানে একটা উপমা টানা যেতে পারে। ধরুন, সাবসিডিয়ারি বিক্রি করা মানে হলো একটি যৌথ পরিবারের একটা বাড়ি বিক্রি করে দেওয়া। টুবা লিমিটেড হলো এমন একটা বাড়ি যার সম্পূর্ণ মালিকানা একজনের। তো বাড়িটা বিক্রি করলে পুরো টাকাটাই তার পকেটে ঢুকবে। কিন্তু ড্রাম লিমিটেড হলো এমন একটা বাড়ি যেখানে 55% মালিকানা একজনের, আর বাকি ৪৫% মালিকানা উন্দুরুন তার এক চাচার। দারুণ একটা উপমা। তাই না? এখন বাড়িটা যখন বিক্রি হবে, তখন বিষয়টা তো আর শুধু বাড়ি বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। গত কয়েক বছরে বাড়ির ছাদে যে নতুন ঘর তোলা হয়েছে বা যে সংস্কার করা হয়েছে, যাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বলতে পারি, সেটারও ৪৫% ওই চাচাকে বুঝিয়ে দিতে হবে। একদম নিখুঁত বলেছেন। ওই নতুন ঘরের মালিকানা কার কতটুকু সেটা বিক্রির দিন বসে হিসাব করে চাচাকে তার পাওনা বুঝিয়ে দেবার মতোই জটিল হল ড্রাম লিমিটেডের হিসাব মেলানো। বেশ একটা জট পাকানো অধিকারের ব্যাপার। আচ্ছা, আমি এবার গিল গ্রুপের প্রশ্নের পরের অংশটা পড়ছি। এখানে বলা হয়েছে, গুডউইল acquired in the business combinations has been fully written off as a result of impairment reviews. ইম্পেয়ারমেন্ট রিভিউজ মানে অধিগ্রহণের সময় এই কোম্পানিগুলোর যে গুডউইল বা সুনাম অর্জিত হয়েছিল, তা মূল্যহ্রাস পর্যালোচনার ফলে সম্পূর্ণভাবে রিটার্ন অফ বা অবলোপন করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা পড়ে আপনার কি মনে হচ্ছে? এই জায়গাটাতেই আমার একটা বড় খটকা লেগেছে। গুডউইল ইম্পেয়ারমেন্ট বা মূল্যহ্রাস মানে তো একটা বিশাল ক্ষতি। ব্যালেন্স শিট থেকে একটা বড় অঙ্কের সম্পদ মুছে ফেলা হচ্ছে। এর মানে কি এই নয় যে এটা কনসলিডেটেড হিসাবকে আরও ভয়ঙ্কর রকম জটিল করে তুলল? খুব যৌক্তিক একটা প্রশ্ন। কিন্তু জানেন কি, আপাত দৃষ্টিতে ইম্পেয়ারমেন্টকে একটা বড় জটিলতা মনে হলেও এই নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে এটি আসলে পরীক্ষকের তরফ থেকে দেয়া একটা উপহার। উপহার মানে কিভাবে? কারণ কনসলিডেটেড ব্যালেন্স শিটে সাবসিডিয়ারি বিক্রির লাভ বা ক্ষতি হিসাব করার একটা নির্দিষ্ট মেকানিজম বা সূত্র আছে। সূত্রটি হল বিক্রি থেকে পাওয়া অর্থ এবং এনসিআই এর মূল্য যোগ করতে হবে। বিক্রি থেকে পাওয়া অর্থ আর এনসিআই যোগ করলাম। তারপর সেখান থেকে সাবসিডিয়ারির নিট সম্পদ এবং অবশিষ্ট গুডউইলের মান বাদ দিতে হবে। আচ্ছা, এখন খেয়াল করুন, প্রশ্নে স্পষ্টভাবে বলা আছে গুডউইল সম্পূর্ণভাবে অবলোপন বা জিরো হয়ে গেছে। এর পেছনের যুক্তি হল হিসাব করার সময় আপনাকে ওই অবশিষ্ট গুডউইল নিয়ে আর বিন্দুমাত্র মাথা ঘামাতে হবে না। আচ্ছা, মানে সমীকরণ থেকে একটা বড় চলক বা ভেরিয়েবল একেবারেই বাদ পড়ে গেল। ঠিক তাই। পরীক্ষক এক হাতে ভয় দেখাচ্ছেন, আবার অন্য হাতে হিসাবের একটা বড় বোঝাও কমিয়ে দিচ্ছেন। বাহ, এটা আসলে একটা কৌশলগত ব্যাপার। আচ্ছা, এবার আমরা প্রশ্নের সবচেয়ে আকর্ষণীয় ডেটা টেবিলটা দিকে এগোই। এখানে রিটেইনড আর্নিংস বা পুঞ্জীভূত মুনাফার কিছু নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে টুবা লিমিটেডের রিটেইনড আর্নিংস অধিগ্রহণের সময় বা অ্যাট অ্যাকুইজিশন ছিল ৭০,০০০ সিইউ এবং বিক্রির সময় বা অ্যাট ডিসপোজাল তা বেড়ে দাঁড়িয়েছে ১,০০,০০০ সিইউতে। অন্যদিকে ড্রাম লিমিটেডের ক্ষেত্রে এটি ২৫,০০০ সিইউ থেকে বেড়ে ৪০,০০০ সিইউ হয়েছে। দুটো কোম্পানিরই রিটেইনড আর্নিংস বেড়েছে। হ্যাঁ, এখন আমার ব্রেইনস্টর্মিং প্রশ্ন হল, অধিগ্রহণ এবং বিক্রির এই দুই সময় ডেটা আলাদা করে দেওয়ার আসল কারণ কি? এই ডেটাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হল পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা অধিগ্রহণের পর থেকে কোম্পানিগুলো ঠিক কতটুকু মুনাফা করেছে তা বের করার সুযোগ করে দেওয়া। আচ্ছা, মানে বৃদ্ধির পরিমাণটা বের করার জন্য। একদম। অধিগ্রহণের সময়কার যে রিটেইনড আর্নিংস সেটা প্রাথমিক গুডউইল হিসাব করার সময় কাজে লেগে যায়, কিন্তু অধিগ্রহণের পর কোম্পানির যে সম্পদ বা মুনাফা বাড়ে সেটা তো প্যারেন্ট কোম্পানির নিজের কনসলিডেটেড রিটেইনড আর্নিংসের সাথে যোগ হওয়ার কথা। এই ডেটাগুলো মূলত সেই বৃদ্ধির পরিমাণটাই নির্দেশ করছে। তাহলে একটা কাজ করা যাক।
আমরা ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ করে ফেলি। ঠিক আছে, করে ফেলা যাক। টুবা লিমিটেডের রিটেইনড আর্নিং ৭০,০০০ থেকে বেড়ে ১ লক্ষ হয়েছে, মানে নিট বৃদ্ধি হল ৩০,০০০ সিইউ। যেহেতু টুবাই গিল গ্রুপের 100% মালিকানা, তাই যৌক্তিকভাবে এই পুরো ৩০,০০০ সিইউ প্যারেন্ট কোম্পানির প্রাপ্য। পুরো ৩০,০০০ই। এরপর আসি ড্রাম লিমিটেডের ক্ষেত্রে। সেখানে ২৫,০০০ থেকে বেড়ে ৪০,০০০ হয়েছে, অর্থাৎ বৃদ্ধি হল ১৫,০০০ সিইউ। রাইট, ১৫,০০০। এখন এখানে মালিকানা 55%। তাহলে ১৫,০০০-এর 55% হচ্ছে ৮,২৫০ সিইউ। এখন এই ৩০,০০০ এবং ৮,২৫০ যোগ করলে দাঁড়ায় ৩৮,২৫০ সিইউ। আচ্ছা। তো একজন সাধারণ সিএ শিক্ষার্থীর মস্তিষ্ক তো তাকে বাধ্য করবে এই ৩৮,২৫০ সিইউকে মূল পুঞ্জীভূত মুনাফার সাথে যোগ করে ব্যালেন্স শিট মেলাতে, তাই না? ক্যালকুলেটরটা একটু পাশে রাখো। এই মুহূর্তে যে হিসাবটা করা হলো এবং যে মানসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী যায়, সেটাই হলো এই প্রশ্নপত্রের সবচেয়ে বড় রেড হ্যারিং বা ভ্রান্তিকর ফাঁদ। ফাদ মানে এই হিসাবটা ভুল। এই যে ৩৮,২৫০ সিইউ বের করা হলো, এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং হিসেবের ভুল পথে একটা বিশাল লাফ। দাঁড়ান। অপ্রয়োজনীয় কেন হবে? গ্রুপের সমন্বিত মুনাফা বের করতে হলে তো সাবসিডিয়ারির এই মুনাফাগুলোকে আনতেই হবে। IFRS 10 তো আমাদের এটাই শেখায় ঠিকই, কিন্তু আমাদের দেখতে হবে প্রশ্নের পরের অংশে পরীক্ষক কি বলেছেন। এখানেই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটি চলে আসে, যেখানে পরীক্ষক একটা বিশাল টুইস্ট বা মোচড় রেখেছেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি সেই অংশটা পড়ছি। এখানে লেখা আছে, দ্য কনসলিডেটেড রিটেইনড আর্নিংস অফ দ্য রিমেইনিং গিল গ্রুপ ইনক্লুডিং দ্য প্রফিট অর লস মেড বাই গিল in its separate financial statements on the disposal of the investments in the year were CU 230,000 at 31st December 20x6. বাক্যটা বেশ বড়। হ্যাঁ, আমি বাংলায় তর্জমা করে দিচ্ছি। মানে হলো বছরের মধ্যে বিনিয়োগ বিক্রির উপর গিল কোম্পানির পৃথক আর্থিক বিবরণীতে বা সেপারেট স্টেটমেন্টে যে লাভ বা ক্ষতি হয়েছে তা অন্তর্ভুক্ত করার পর অবশিষ্ট গিল গ্রুপের সমন্বিত পুঞ্জীভূত মুনাফার পরিমাণ ছিল 2,30,000 সিইউ। এই বাক্যটির প্রতিটি শব্দের ভেতরে অ্যাকাউন্টিংয়ের গভীর দর্শন লুকিয়ে আছে। প্রথমত, আমাদের বুঝতে হবে সেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা পৃথক আর্থিক বিবরণী এবং কনসলিডেটেড রিটেইনড আর্নিংস বা সমন্বিত পুঞ্জীভূত মুনাফার মধ্যে মূল মেকানিজমের পার্থক্য কোথায়। এই পার্থক্যটা সত্যি খুব বিভ্রান্তিকর। একটু আগেই তো আমরা কনসলিডেটেড বা সমন্বিত হিসাব নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে এই সেপারেট স্টেটমেন্ট কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল? এটাই অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে সুন্দর জায়গা। একটি প্যারেন্ট কোম্পানিকে আইন অনুযায়ী দুটি হিসাব রাখতে হয়, একটি তার নিজের বা সেপারেট বিবরণী, অন্যটি পুরো গ্রুপের সমন্বিত বিবরণী। আচ্ছা, দুটো আলাদা বই আর কি। হ্যাঁ, সেপারেট বিবরণীতে সাবসিডিয়ারিগুলোকে শুধু একটি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসাবে দেখানো হয়। ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন, শেয়ার কেনা নগদে পাওয়া গেল, আর ব্যালেন্স শিটে ওই বিনিয়োগের প্রাথমিক মূল্য কত লেখা ছিল। এই দুয়ের পার্থক্যটাই হলো লাভ বা ক্ষতি, এর বেশি কিছু নয়। কিন্তু কনসলিডেটেড বিবরণীতে তো হিসাবটা এত সহজ নয়। সেখানে তো ওই যে একটু আগে বলা হলো নিট সম্পদ, এনসিআই, গুডউইল সবকিছুকে ডিরেকগনাইজ করতে হয় বা মুছে ফেলতে হয়। একদম ঠিক ধরেছেন। কনসলিডেটেড বিবরণীতে বিক্রিজনিত লাভ বা ক্ষতির হিসাব সম্পূর্ণ ভিন্ন। সেখানে পুরো গ্রুপের দৃষ্টিকোণ থেকে দেখতে হয় যে গ্রুপ থেকে কত টাকার সম্পদ বেরিয়ে গেল আর কত টাকার নগদ অর্থ গ্রুপের ভেতরে ঢুকল। রাইট। এখন সবচেয়ে মজার বিষয়টা হলো, সেপারেট স্টেটমেন্টে যে লাভ দেখানো হয়, কনসলিডেটেড স্টেটমেন্টের লাভের অঙ্কটা সাধারণত তার সমান হয় না। কারণ কনসলিডেটেড হিসাবে ওই গুডউইল এবং ওই যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা ছাদের নতুন ঘরের হিসাব সবকিছু সমন্বয় করতে হয়। তাহলে তো সমস্যা আরও জটিল হয়ে গেল। যদি সেপারেট এবং কনসলিডেটেড লাভ সমান নাই হয়, তাহলে প্রশ্নের ওই বাক্যটি আমাদের কি বোঝাচ্ছে? বাক্যটিতে বলা আছে গিল কোম্পানির সেপারেট স্টেটমেন্টের লাভ ইতিমধ্যেই অবশিষ্ট গ্রুপের কনসলিডেটেড পুঞ্জীভূত মুনাফার মানে ওই 2,30,000 সিইউ এর ভেতরে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? এইখানেই পরীক্ষক তার মাস্টার স্ট্রোকটি খেলেছেন।
সাধারণ নিয়মে কনসলিডেশন করার সময় সেপারেট স্টেটমেন্টের ওই লাভটাকে বাদ দিয়ে নতুন করে কনসলিডেটেড লাভ হিসাব করে যোগ করতে হয়, কিন্তু আমাদের সমাধানের মূল লক্ষ্যটি কি সেটা আগে দেখা যাক। আচ্ছা, লক্ষ্যটা কি? প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ অ্যামাউন্ট ফর কনসলিডেটেড রিটেন্ড আর্নিংস শুড বি ইনক্লুডেড ইন দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন ফর দ্য গিল গ্রুপ অ্যাজ অ্যাট 31st December 2026। মানে আমাদের চূড়ান্ত ব্যালেন্স শিটে কনসলিডেটেড রিটেইনড আর্নিংসের পরিমাণ কত হবে? রাইট। আর এখানে লক্ষ্য করার মতো সবচেয়ে জরুরি শব্দটা হলো রিমেইনিং বা অবশিষ্ট। ওহ আচ্ছা, রিমেইনিং টুবা এবং ড্রামকে তো বিক্রি করেই দেওয়া হয়েছে, বছর শেষে তাদের আর কোনো অস্তিত্ব ব্যালেন্স শিটে নেই। ঠিক তাই, যেহেতু তারা আর গ্রুপের অংশ নয়, তাই তাদের নিট সম্পদ বা এনসিআই কনসলিডেটেড ব্যালেন্স শিটে দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। এখন আমাদের শুধু অবশিষ্ট গিল গ্রুপের পুঞ্জীভূত মুনাফা বের করতে হবে। বুঝতে পারছি। আর প্রশ্নে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পেরেন্ট কোম্পানি গিল তার নিজের অংশে সাবসিডিয়ারিগুলো বিক্রি করে যে লাভ করেছে তাই ইতিমধ্যেই ওই 2,30,000 সিইউ এর ভেতরে অন্তর্ভুক্ত করা আছে। রাইট। যেহেতু পেরেন্ট কোম্পানির নিজস্ব রিটেন্ড আর্নিংসই অবশিষ্ট গ্রুপের মূল ভিত্তি এবং সেই ভিত্তিতে বিক্রির লাভ ইতিমধ্যেই ঝোকানো আছে, তাই আমাদের নতুন করে ওই টুবা বা ড্রামের রিটেন্ড আর্নিংসের বৃদ্ধি নিয়ে আর কোনো ক্যালকুলেশন করতে হবে না। মাই গড, তার মানে এই যে আমি একটু আগে 38,250 সিইউ বের করার জন্য এতগুলো অঙ্ক কষলাম, এটার আসলে কোনো দরকারই ছিল না। না, একেবারেই দরকার ছিল না। আমি এখন সোর্স মেটেরিয়ালের চূড়ান্ত উত্তরটির দিকে তাকাচ্ছি। এখানে ঠিক এই কথাটি বলা হয়েছে, As the parent separate company profit on disposal has been included within the remaining GIL group retained earnings, no further adjustment is necessary. অর্থাৎ যেহেতু প্যারেন্টের নিজস্ব কোম্পানির লাভ ইতিমধ্যে অন্তর্ভুক্ত আছে, তাই আর কোনো সমন্বয়ের প্রয়োজন নেই। চূড়ান্ত উত্তর হল অবিকল ওই 2,30,000 সিইউ। ঠিক তাই, কোনো যোগ নেই, কোনো বিয়োগ নেই, ওই 2,30,000ই হল চূড়ান্ত উত্তর। এটা অ্যাকাউন্টিংয়ের নামে রীতিমতো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। মানে ভাবুন, পরীক্ষার হলে বসে একজন শিক্ষার্থী যখন এতগুলো ডেটা দেখে, 200% র্যাম, 55% অধিগ্রহণের সময়কার রিটেইনড আর্নিংস, বিক্রির সময়কার রিটেইনড আর্নিংস, গুডউইলের ইম্পায়ারমেন্ট, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা আর কি। হ্যাঁ, তখন তার মনে হবে এত ডেটা যখন দিয়েছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো বিশাল ক্যালকুলেশন আছে। সে হয়তো ওই 38,250 সিইউ যোগ করে একটা ভুল উত্তর বের করে ফেলবে, অথচ আসল উত্তরটা তার চোখের সামনেই জ্বলজ্বল করছিল। এটাই অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বড় শিক্ষা। তথ্য থাকলেই সেটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আইনি কাঠামো এবং হিসাবের মেকানিজম যদি পরিষ্কার থাকে, তবে একজন শিক্ষার্থী খুব সহজেই বুঝতে পারবে কোন তথ্যটি তার কনসলিডেশনের জন্য দরকার আর কোনটি শুধু তার মনোযোগ বিক্ষিপ্ত করার জন্য দেয়া হয়েছে। একদম খাঁটি কথা। গিল গ্রুপের এই কেস স্টাডি প্রমাণ করে যে অনেক সময়ে সঠিক উত্তর বের করার চেয়ে কোন হিসাবটা করতে হবে না সেটা বুঝতে পারাটা বেশি জরুরি। সত্যি এক অসাধারণ অন্তর্দৃষ্টি। একটি সাধারণ সেলফ টেস্ট প্রশ্ন যে কতটা গভীরে গিয়ে আমাদের কনসেপ্ট পরীক্ষা করতে পারে, গিল গ্রুপ তার চূড়ান্ত উদাহরণ। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে আমি একটি চিন্তার খোরাক বা হোয়াট ইফ দৃশ্যপট রেখে যেতে চাই। আচ্ছা, হোয়াট ইফ দৃশ্যপট? হ্যাঁ, এতক্ষণ আমরা দেখলাম যে প্রশ্নপত্রে একটা লাইনের কারণে আমাদের সব কষ্ট বেঁচে গেল, কিন্তু একটু কল্পনা করুন যদি প্রশ্নে বলা হতো যে এই ডিসপোজাল বা মালিকানা ছেড়ে দেওয়ার কোনো হিসাবই এখনো পর্যন্ত করা হয়নি। মানে ওই 2,30,000 সিইউ হতো বিক্রি করার একদম আগের হিসাব। রাইট। আর যদি বলা হতো যে সেপারেট বা কনসলিডেটেড কোনো লাভই এখনো অন্তর্ভুক্ত করা হয়নি, তখন কি হতো? সেটা তো রীতিমতো একটা প্রলয় ঘটিয়ে দিত। তখন তো আর শুধু এই 2,30,000 সিইউ বসিয়ে দিলে চলতো না। একদমই না। তখন আমাদের ওই যে আপনি একটু আগে হিসাব করছিলেন 54,000 আর ড্রামের ওই 15,000 সিইউ, সেখান থেকে এনসিআই এর অংশ আলাদা করা, গুডউইল যেহেতু 0 হয়ে গেছে সেটাকে সমীকরণে বসিয়ে কনসলিডেটেড প্রফিট অন ডিসপোজাল বের করা, এই পুরো ভয়াবহ মেকানিজমটার ভেতর দিয়ে যেতে হতো। বাপরে বাপ! হ্যাঁ, পেরেন্টের সেপারেট অ্যাকাউন্টের বিক্রি মূল্য থেকে কনসলিডেটেড হিসাবের পার্থক্য বের করে তারপর সেটাকে ওই 2,30,000-এর সাথে সমন্বয় করতে হতো। সেটা হতো অ্যাকাউন্টিংয়ের সত্যিকারের এক ম্যারাথন দৌড়।
সেই ম্যারাথন দৌড়ের কথা ভাবলেই তো মাথা ঘুরে যাচ্ছে। যাই হোক, আমাদের আজকের এই আলোচনা থেকে অন্তত এটুকু পরিষ্কার যে অ্যাকাউন্টিং শুধু সংখ্যা নিয়ে খেলা নয়, এটি মূলত প্রতিটি শব্দের পেছনের গল্প এবং যুক্তিকে পড়ার এক অদ্ভুত শিল্প। সিএ শিক্ষার্থীরা যারা এই গভীর বিশ্লেষণ শুনছেন, আশা করি তারা পরীক্ষার হলে এই রেড হেরিংগুলো থেকে বেঁচে যেতে পারবেন। হ্যাঁ, সেই আশাই করছি। তো আমাদের এই গভীর বিশ্লেষণ আপাতত এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো সোর্স আর নতুন কোনো জটিল ধারণা নিয়ে আমরা আবারও ফিরব। ততক্ষণ পর্যন্ত এই হোয়াট ইফ দৃশ্যপটটি নিয়েই ভাবতে থাকুন।